সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের আজকে ক্লাস নিতে চলে এলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে তোমাদের এমএসসি শ্রেণীর ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের কোর্স হচ্ছে অ্যাডভান্স প্ল্যান্ট ইকোলজি। আর তোমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডাপ্টেশন অফ ওয়েটল্যান্ড এনভায়রনমেন্ট, মানে জলাবদ্ধ ভূমিতে কিভাবে উদ্ভিদ নিজেকে অ্যাডাপ্ট করে তার উপর আজকে লেকচারটা। তো আমি আশা করব সবাই তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং আমার সবগুলো ক্লাস ফলো করছো। তো আজকে তোমাদের টপিকের নাম দেখে তোমরা বুঝতে পারছো যে ওয়েটল্যান্ড অ্যাডাপ্টেশন অফ ওয়েটল্যান্ড এনভায়রনমেন্ট, জলাবদ্ধ পরিবেশে কিভাবে কোনো উদ্ভিদ নিজেকে অ্যাডাপ্ট করে। তো সাধারণত আমরা 3 ধরনের মৃত্তিকাই দেখে থাকি আমাদের আশেপাশে, খুবই শুষ্ক বা ড্রাই এবং মাঝারি ধরনের শুষ্ক বা মেজোফাইটিক ল্যান্ড যেখানে জন্মায় সেই ধরনের ল্যান্ড, আবার হচ্ছে তো ভেজা মাটি বা জলাবদ্ধ মাটি। তো এই 3 ধরনের ভূমি আমরা দেখে থাকি, খুবই শুষ্ক, সাধারণ এবং ভেজা বা জলাবদ্ধ মৃত্তিকা। তো আমাদের দেশেও সাধারণত এবং এই মৃত্তিকাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন ধরনের ফরেস্ট, এবং যেমন মেজোফাইটিক এলাকায় এক ধরনের ফরেস্ট হয়, আবার ডেজার্ট এলাকায় আরেক ধরনের প্ল্যান্টস দেখা যায়। এই মৃত্তিকার উপর ভিত্তি করেই এই প্ল্যান্টের ভেরিয়েশনগুলো হয়ে থাকে। তো আমি তোমাদের C3 এবং C4 উদ্ভিদের যে অ্যাডাপ্টেশনটা করিয়েছিলাম সেখানে কিন্তু এই মৃত্তিকার ব্যাপারটা বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো আজকে আমরা দেখব যে এই আবার যদি কোনো মরু এলাকা ছাড়া কোনো নর্মাল এলাকা, সাধারণত একই দেশের মধ্যে কোথাও হচ্ছে সাধারণ ভূমি আছে, আবার সেখানে কোথাও শীতকালে দেখা যাচ্ছে যে 2-3 মাসের জন্য, যেমন আমাদের দেশে দেখা যায় যে আমাদের এখানে সব ধরনের ল্যান্ডই আমরা দেখি, সাধারণ বা শুষ্ক ভূমি, ভেজা মাটির ভূমি, এই ধরনের যে ল্যান্ডগুলো এগুলো আমরা দেখে থাকি, এবং জলাবদ্ধ ভূমি। তো দেখা যায় যে শীতকালে সাধারণত আমাদের দেশে 2-3 মাস যখন বৃষ্টিপাত কম হয় তখন কোনো এলাকার জমি বেশ ড্রাই হয়ে যায়। তো সেইখানে এক ধরনের এনভায়রনমেন্ট বিরাজ করে। আবার যখন বর্ষা মৌসুম আসে তখন কিন্তু আমাদের অধিকাংশ ভূমি দেখা যায় যে ফ্লাডেড হয়ে যায় বা জলাবদ্ধ হয়ে যায়। তো তখন এক ধরনের অবস্থা বিরাজ করে। আবার এই জলাবদ্ধ অবস্থায় দেখা যায় যে আমাদের দেশে আউশ, আমন এই ধানগুলো ভালো হয়। আবার আমাদের জলাবদ্ধ ভূমিতে দেখা যায় যে একটা আমাদের দেশি পাট আছে, দেশি পাট কর্করাস ক্যাপসুলারিস। কর্করাস ক্যাপসুলারিস, এটা হচ্ছে আমাদের দেশি পাট। তো এই পাটটা দেখা যায় আউশ, আমন ধান, এবং এই পাট সাধারণত জলাবদ্ধ ভূমিতে বেশ ভালো জন্মাতে পারে। তো দেখা যায় যে সব কিছুরই একটা ম্যারিজ ডিম্যারিজ আছে। তো এই জলাবদ্ধ ভূমিতে কিভাবে আমাদের প্ল্যান্টগুলো অ্যাডাপ্টেশন করে সেটা নির্ভর করে আবার তার মেটাবলিক অ্যাক্টিভিটিস এবং তার যে অভিযোজন তার উপর। তো দেখা যায় যে তার মেটাবলিক অ্যাক্টিভিটিসের উপরে জলাবদ্ধ ভূমিতে প্ল্যান্টের বৃদ্ধি এবং বিস্তার নির্ভর করে। তো দেখা যায় জলাবদ্ধ ভূমিতে অনেক বিজ্ঞানী অনেক ধরনের গবেষণা করেছেন এবং তার কিছু গবেষণালব্ধ ফলাফলও ওনারা প্রকাশ করেছেন। তো আমাদের দেশে সাধারণত আমি একটা কথা বললাম যে 3 ধরনের জলাবদ্ধ ভূমি দেখা যায়। তো জলাবদ্ধ ভূমিতে প্রথম যে সমস্যাটা হয় সেখানে হচ্ছে যে শুষ্ক মাটির চাইতে জলাবদ্ধ ভূমিতে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায়, এবং এই অক্সিজেনের যে একটা তারতম্য হয়, এই তারতম্যটার ডিফারেন্স কিন্তু অনেক বেশি। দেখা যায় যে জলাবদ্ধ ভূমিতে প্রায় শুকনো মাটির চাইতে অক্সিজেনের পরিমাণ 10,000 গুণ কমে যায়, 10,000 গুণ কমে যায়। এবং এই কথাটা প্রথম বলেছেন এথারিংটন 1982 সালে। তো আমি কি বললাম যে জলাবদ্ধ ভূমিতে সাধারণত অক্সিজেনের পরিমাণ শুষ্ক মাটির চাইতে অনেক কমে যায়, এবং এটা প্রায় 10,000 গুণ পরিমাণ কমে যায়। এটা প্রথম দেখিয়েছেন এথারিংটন 1982 সালে। আবার এই অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য জলাবদ্ধ এলাকায় বা ভেজা মাটিতে উদ্ভিদের মূলের যে স্বাভাবিক শ্বসন কার্য সেটা ব্যাঘাত ঘটে, ফলে সেখানে স্বাভাবিক যে সবাত শ্বসন সেটাই অনেক ইন্টারাপশন ঘটে, স্বাভাবিক যে শ্বসন সেটা সম্পূর্ণ হতে পারে না। ফলে এই সমস্ত জলাবদ্ধ এলাকায়
অবাধ শ্বসনে পারদর্শী এমন সব জীবের আবির্ভাব ঘটে এবং তারাই সেখানে ডমিনেট করে। তো এবং আরেকটা জিনিস খেয়াল করা আছে যে জলাবদ্ধ ভূমিতে সাধারণত ম্যাঙ্গানিজ এবং আয়রনের পরিমাণ বৃদ্ধি পায়। ম্যাঙ্গানিজ এবং আয়রনের পরিমাণ বৃদ্ধি পায়, এই দুটো জিনিসই কিন্তু অনেক টক্সিক। এগুলোর পরিমাণ বৃদ্ধি পেলে সেখানে একটা টক্সিক পরিবেশের সৃষ্টি হয়। তাহলে জলাবদ্ধ ভূমিতে যে সমস্ত প্ল্যান্টস জন্মে তারা নিশ্চয়ই এই প্রতিকূলতাগুলোকে ওভারকাম করার ক্ষমতা রাখে। পরবর্তীতে আমরা দেখবো যে তারা কিভাবে এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারে। তাহলে বললাম যে এখানে প্রচুর পরিমাণ অক্সিজেনের অভাব থাকে, ফলে এখানে স্বাভাবিক সবাত শোষণটা ব্যাহত হয় এবং এখানে অবাধ শোষণে পারদর্শী এমন সব প্ল্যান্টসের আবির্ভাব ঘটে এবং অবাধ শোষণের মাধ্যমে তারা নিজেকে অ্যাডাপ্ট করে। আরেকটা বিষয় হচ্ছে জলাবদ্ধ ভূমিতে সাধারণত যখন অক্সিজেনের অভাব হয় সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং ডিনাইট্রিফিকেশনের পরিমাণও বৃদ্ধি পায়। বললাম যে জলাবদ্ধ ভূমিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং ডিনাইট্রিফিকেশন এর পরিমাণও বৃদ্ধি পায়। এবং এখানে তোমাদের বলেছিলাম যে ম্যাঙ্গানিজ এবং আয়রন, আয়রন এবং ম্যাঙ্গানিজের সালফেট অ্যান্ড ফসফেট এই যৌগগুলোর এখানে আবির্ভাব ঘটে। তাহলে এই জিনিসগুলো হয় জলাবদ্ধ ভূমিতে। কি হয়, সেখানে অক্সিজেনের পরিমাণ যেমন একদিকে কমে যায় ঠিক তেমনি আরেকদিকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেখানে ডিনাইট্রিফিকেশনের পরিমাণটা বৃদ্ধি পায়। সেখানে ম্যাঙ্গানিজ এবং আয়রনের সালফেট এবং ফসফেট এগুলোর আধিক্য দেখা যায় এবং এগুলো বিজারিত অবস্থায় থাকে। এই সমস্ত আয়ন বিজারিত অবস্থায় থাকে এবং এটা টক্সিক পরিবেশের সৃষ্টি করে। তাহলে জলাভূমিতে যে সময় কিছু প্ল্যান্ট আছে যারা একদমই সহ্য করতে পারে না, তারা মারা যায়। আবার এমন কিছু প্ল্যান্ট আছে যারা জলাভূমিতেই খুব ভালোভাবে জন্মাতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে জলাভূমিতে বেঁচে থাকার জন্য উদ্ভিদের শরীরে কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিসের দরকার হয়। সেই মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলো তাকে সেই জলাভূমিতে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে তাকে সাহায্য করে এবং সেখানে টিকে থাকতে পারে। তো এই মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আমি বলবো একটু পরে, কিন্তু এখানে একজন সায়েন্টিস্টের নাম দেখা যাচ্ছে যে এটা 1980 সালে রাইস ফিল্ডের উপর একটা কাজ করেছেন। উনি দেখেছেন যে কোনো একটা রাইস ফিল্ডকে যদি 7 দিনের মতো পানির মধ্যে সেটা ডুবে থাকে, তাহলে সেই রাইস ফিল্ডের মধ্যে আয়রন এবং ম্যাঙ্গানিজের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়। সেই রাইস ফিল্ডের মধ্যে আয়রন এবং ম্যাঙ্গানিজের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়। আবার প্রফেসর নজরুল ইসলাম এবং ওনার সাথে নুন নাওয়ার বলে আরেকজন সায়েন্টিস্ট এই ব্রহ্মপুত্র, গঙ্গা এবং তিস্তা এই অববাহিকার মধ্যে দেখেছেন যে 6 সপ্তাহ যদি কোনো ভূমি জলাবদ্ধ অবস্থায় থাকে, তাহলে সেখানে ম্যাঙ্গানিজের পরিমাণ প্রায় 30 থেকে 50% এবং আয়রনের পরিমাণ 2 থেকে 3% বৃদ্ধি পায়। তাহলে আমি কি বলছি যে এই যে সায়েন্টিস্টরা এই জিনিসগুলো নিয়ে যে কাজ করেছেন, যেটা আমি তোমাদের বললাম যে জলাভূমিতে কি কি জিনিস বেড়ে যায়, কি কি জিনিস কমে যায় এবং এই সমস্ত জিনিসগুলোর সাথে খাপ খাওয়াতে গেলে কি ধরনের অ্যাডাপ্টেশন দরকার, তখন আমরা সেটা বুঝতে পারবো। তাহলে প্রফেসর নজরুল ইসলাম এবং নুন নাওয়ার গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র এই এলাকাটায়, গাঙ্গেয় এলাকাটায় যে জরিপটা চালিয়েছেন, ওনারা দেখেছেন যে কোনো ল্যান্ড যদি 6 সপ্তাহের মতো জলাবদ্ধ অবস্থায় থাকে, তাহলে সেই ল্যান্ডে ম্যাঙ্গানিজের পরিমাণ 30 থেকে 50% এবং আয়রনের পরিমাণ 2 থেকে 3 গুণ পরিমাণ বৃদ্ধি পায়। এবং তোমাদের আমি এখানে বলেছিলাম যে এখানে ডিনাইট্রিফিকেশনের হার বৃদ্ধি পায় এবং এখানে আয়রন এবং ম্যাঙ্গানিজগুলো সাধারণত বিজারিত অবস্থায় থাকে। তো এখন বলছি যে তাহলে আমার কিছু বেসিক সেন্স থাকা দরকার যে একটা জলাবদ্ধ ভূমিতে বা ভেজা মাটিতে কোনো একটা প্ল্যান্টের টিকে থাকার জন্য কি কি ধরনের আসলে তার অ্যাডাপ্টেশন হওয়া দরকার। তো বেসিক যে কনসেপ্ট, সেখানে প্রথমে বলা যায় যে আয়রন এবং ম্যাঙ্গানিজের এই যে বিষাক্ততা বা আধিক্যতা, এইটা উদ্ভিদকে সহ্য করতে হবে এবং সে সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। এই টক্সিক জিনিসগুলো সে অতিমাত্রায় শরীরে গ্রহণ করবে না, এই ধরনের একটা মেকানিজম তার শরীরে
ডেভেলপ করতে হবে। তাহলে আমি কি বললাম যে প্রথমেই তাকে অভ্যস্ত হতে হবে যে আয়রন এবং ম্যাঙ্গানিজের এই যে টক্সিসিটি, এটাকে সে অগ্রাহ্য করতে পারবে এবং তার সে অতিরিক্ত আয়রন এবং ম্যাঙ্গানিজ শরীরে শোষণ করবে না, এই জিনিসটা তার শরীরের মধ্যে হ্যাবিচুয়েটেড করতে হবে। এরপরে আছে যে এখানে অক্সিজেনের অভাবের কারণে তার মূলের কিছু পরিবর্তন করতে হবে, কারণ অক্সিজেনের অভাবের কারণে মূল তো ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে পারে না। এর জন্য সাধারণত পার্শ্বীয় মূল এবং মূলগুলোর মধ্যে সাধারণত বায়ু কুঠুরির সৃষ্টি হয়। আর হলে গিয়ে এখানে অক্সিজেনের অভাবের কারণে যখন অবাধ শ্বসন হয়, সেই অবাধ শ্বসনের ফলে যে মেটাবলিক যে প্রোডাক্টগুলো তৈরি হয়, সেই প্রোডাক্টগুলোর সাথে তার শরীরকে সে অভ্যস্ত করবে, কারণ কিছু কিছু প্রোডাক্ট থেকে টক্সিক, যেগুলোর সাথে তার শরীরকে অভ্যস্ত করতে হবে। এবং এখানে যদি আবার খুব ফ্লাডেড এরিয়া হয়ে যায়, আবার কখনো যদি এই ভেজা মাটিটা ভেজা জলাবদ্ধ মাটিতে পানির মধ্যেই থাকে, আবার যদি কখনো এর মধ্যে অতিরিক্ত বন্যার পানি আগমন ঘটে, তখন সে নিজেকে কিভাবে খাপ খাওয়াবে সেই জিনিসটা তার মধ্যে আয়ত্ত করতে হবে। তাহলে এই যে জিনিসগুলো, এই অ্যাডাপ্টেশনের হ্যাবিটগুলো তার মধ্যে আয়ত্ত করলে জলাভূমিতে প্ল্যান্ট ঠিক মতো টিকে থাকতে পারবে। তো এখন আসি আমি যে অ্যাডাপ্টেশন অফ ওয়েটল্যান্ড প্ল্যান্টস। এখন ওয়েটল্যান্ড প্ল্যান্টস অ্যাডাপ্টেশন করতে গেলে প্রথমেই আসবে তার যে টক্সিক উপাদানগুলো। টক্সিক উপাদানের মধ্যে প্রথমে আমি বলেছিলাম যে আয়রন এবং ম্যাঙ্গানিজ। আয়রন এবং ম্যাঙ্গানিজের আধিক্য হলে সে নিজেকে কিভাবে সেখানে খাপ খাওয়াবে। কিন্তু আয়রন এবং ম্যাঙ্গানিজের আধিক্য হলে দেখা যায় যে সেখানে একটা টক্সিক পরিবেশের সৃষ্টি হয় এবং মাটিতে তো আগে থেকে অক্সিজেনের পরিমাণ কম থাকে। দেখা যায় যে জলাবদ্ধ মাটির উদ্ভিদের মূলের যদি আমি কিছু অংশ কালেকশন করি, মূলের একটা বেশ ভিতর অঞ্চল পর্যন্তই আয়রনের লালচে বাদামি যৌগের একটা আস্তরণ দেখা যায়। এবং এর যদি সেকশন করা হয়, দেখা যায় যে কর্টেক্সের আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে জারিত অবস্থায় আয়রন যৌগকে পাওয়া যায়। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে চেম এটার 1980 সালে রাইস ফিল্ডকে 7 দিনের মতো জলাবদ্ধ কোনো রাইস ফিল্ড যদি 7 দিনের মতো জলাবদ্ধ অবস্থায় থাকে এবং সেটা যদি ইয়াং স্টেজে থাকে, তখন দেখা যায় যে তার মূলে প্রায় 2% পরিমাণ আয়রনের পরিমাণ বৃদ্ধি পায়। আর যদি পরিপক্ক অবস্থার দিকে সে চলে যায়, তখন দেখা যায় যে সেখানে প্রায় 10% পরিমাণ আয়রনের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু তারপরেও সেটা তেমন একটা আমরা ক্ষতি দেখি না, কারণ সেখানে ধান গাছের একটা রিঅক্সিডেশন করার ক্ষমতা আছে, যে সেখানে ধান গাছের ভিতরে সে নিজের মধ্যে একটা রিঅক্সিডেশন করে এবং এই ক্ষতিকর আয়রনের হাত থেকে সে নিজেকে বাঁচাতে পারে। এখানে আরেকজন সায়েন্টিস্টের নাম লেখা আছে, বার্টলার্ড 1961। উনি বলেন যে ধান গাছের মূল থেকে অনেক সময় অক্সিজেন বের হয়ে আসে এবং এই অক্সিজেন তার মাটির আশেপাশে যে বিজারিত আয়রনটা থাকে, সেই আয়রনটাকে জারিত করতে পারে। এবং এই জিনিসটা উনি বলেছেন 1961 সালে। আবার এটার উপর কিন্তু কাজ অনেক আগে ইয়ামাটা এটাল নামক একজন সায়েন্টিস্ট, ওনার সাথে একটা সায়েন্টিস্টের দল ছিল, উনি একটা পরীক্ষার দ্বারা বলেছেন 1958 সালে উনি একটা পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় উনি দেখিয়েছেন যে ধান গাছের মূলে অনেক সময় পার অক্সিডেজ নামক এক ধরনের আয়রন এনজাইম থাকতে পারে। এই এনজাইমটা দেখা যায় যে পার অক্সিডেজ নামক যে আয়রন এনজাইমটা থাকে, সেটা সাধারণত ফেরিকে পরিণত করতে পারে এবং এটাকে দেখা যাচ্ছে এই বিজারিত আয়রনকে সে জারিত করতে পারে। এবং এখানে যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে পার অক্সিডেজ। এইখানে তাহলে উনি বলেছেন যে ইয়ামাডা এটা 1958 সালে উনি বলেছেন যে ধান গাছের মূলে অনেক সময় পার অক্সিডেজ নামক এক ধরনের আয়রন এনজাইম থাকে, যেগুলো ফেরাসকে সাধারণত ফেরিকে পরিণত করতে পারে, বিজারিত থেকে জারিত করতে পারে এবং এর ফলে টক্সিসিটিটা অনেকটা কমে আসে। তো আবার দেখা যায় যে আমি বলছি যে টক্সিক সাবস্টেন্স থেকে সব প্ল্যান্টই যে নিজেকে রক্ষা করতে পারবে এমন কোনো কথা নেই। কিছু কিছু প্ল্যান্টের জন্য আছে সেটা অত্যন্ত হার্মফুল, যেমন যে ইলিওফোরাম আনগাস্টিফিডিয়াম, এই প্ল্যান্টের জন্য ম্যাঙ্গানিজকে সে সহ্য করতে পারে। এই প্ল্যান্টটা ম্যাঙ্গানিজকে টলারেট করতে পারে, কিন্তু
লোবিয়াম হিরসুটাম, এই প্ল্যান্টটা আবার ম্যাঙ্গানিজের আধিক্য টলারেট করতে পারে না। তো এই কারণে এই সমস্ত প্ল্যান্টকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্লাড টলারেন্ট আর একটা হচ্ছে ফ্লাড ইনটলারেন্ট। মানে যারা পানিটাকে সহ্য করতে পারে, আবার কিছু আছে পানি সহ্য করতে পারে না। তাহলে এখানে আমরা এখন তাহলে কি করছি, যে অ্যাডাপ্টেশন অফ ফ্লাড টলারেন্ট অ্যান্ড ইনটলারেন্ট প্ল্যান্টস ইন এনভায়রনমেন্ট। তাহলে প্রথমেই আসবে যে তার সে কোন জিনিসটাকে সে অ্যাডাপ্টেশন করবে। প্রথমেই আসছে যে সে ম্যাঙ্গানিজ এবং আয়রনের যে আধিক্যতা সেইটাকে তার টলারেট করার ক্ষমতা থাকতে হবে। তো এই দুইটা প্ল্যান্টের কথা বললাম, যে এখানে দেখা যায় যে সব প্ল্যান্টই কিন্তু আবার এই টলারেন্স ক্ষমতাটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারে না। ধান গাছের ক্ষেত্রে যেটা বললাম, যে ধান গাছ সাধারণত দেখা যায় যে 7 দিন পর্যন্ত সে এই জলাবদ্ধ কন্ডিশনকে সে টলারেট করতে পারে এবং বেঁচে থাকতে পারে। এবং এক্ষেত্রে যে সায়েন্টিফিক গবেষণামূলক কাজগুলো হয়েছে সেগুলোর কথা তোমাদের বললাম। আবার কিছু একটা ব্যাকটেরিয়া আছে যেটা হলো গিয়ে বিগিয়াটোয়া। এই ব্যাকটেরিয়াটা সাধারণত যদি বিষাক্ত মাটির মধ্যে, যে জলাবদ্ধ মাটির মধ্যে যে সালফাইড থাকে সেইটাকে মডিফাইড করে সেই মাটির দূষণটাকে কমাতে পারে। তো এই সমস্ত যে অর্গানিজমগুলোর কথা বলছি, এরা বিভিন্ন উপায়ে এই অ্যাডাপ্টেশন ক্ষমতাটা অর্জন করে থাকে, এবং এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি মেটাবলিক আসপেক্টস অফ ফ্লাড টলারেন্ট অ্যান্ড ইনটলারেন্ট প্ল্যান্টস। তার মধ্যে কি কি ধরনের বিপাক্রিয়া সম্পন্ন হয় যার ফলে সে এই ভিজা মাটির পরিবেশে নিজেকে অভ্যস্ত করাতে পারে। এটা সাধারণত আমরা বলছি কি মেটাবলিক আসপেক্টস। তো এই মেটাবলিক আসপেক্টসের একটা বড় কাজই হচ্ছে যে সে সেখানে কিভাবে তার শ্বসন কার্যটা সম্পন্ন করবে। তো আমরা এখন দেখব যে এই ওয়েটল্যান্ড পরিবেশে প্ল্যান্টস কিভাবে তার শ্বসন কার্যটা সম্পন্ন করে থাকে। সাধারণত শ্বসনের ক্ষেত্রে আমরা জানি যে গ্লাইকোলাইসিস বলে একটা ধাপ আছে। তো এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রেও গ্লাইকোলাইসিস হয়, এবং এখানে দেখা যায় যে পাইরুভিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়ে একটা, অনেক ক্ষেত্রে হচ্ছে ইথানল উৎপন্ন হয় এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল অনেকের জন্য টক্সিক হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা ফ্লাড টলারেন্ট তাদের ক্ষেত্রে এখানে লিখে দিই মেটাবলিক আসপেক্টস। মেটাবলিক আসপেক্টস কি কি ধরনের বিপাক্রিয়ার মাধ্যমে এরা এখানে টিকে থাকে। প্রথমে আমরা বলতে চাচ্ছি ফ্লাড টলারেন্ট। ফ্লাড টলারেন্ট প্ল্যান্টস, প্রথমে আসবে আমার ফ্লাড টলারেন্ট প্ল্যান্টস। তাহলে আমরা কিন্তু আয়রন এবং ম্যাঙ্গানিজের ব্যাপারটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে এখানে যেহেতু অক্সিজেনের অভাব থাকে, অক্সিজেনের অভাবে এখানে যে অবাধ শ্বসন হয়, অবাধ শ্বসনের ফলে যে এখানে কি ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটিস হয় এবং কিভাবে তারা টিকে থাকে। তো এখানে অক্সিজেনের অভাবের কারণে যে অবাধ শ্বসন হয়, অবাধ শ্বসনের ফলে আমরা জানি যে ইথানল উৎপন্ন হয়। অনেকের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার কথাটা এখানে বলেছে হুক এটাল নামক একজন সায়েন্টিস্ট 1965 সালের দিকে। হুক এটাল বলে একজন সায়েন্টিস্ট, এটাল যখন থাকবে তখন বুঝতে হবে যে তারা একটা গবেষণার দল ছিল। হুক এটাল বলে একজন সায়েন্টিস্ট দেখেন যে অনেকের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডের জায়গায় ইথানলের জায়গায় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং দুটি তাদের ক্ষেত্রে টক্সিক হিসেবে কাজ করে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সিকিমিক অ্যাসিড উৎপন্ন হয়। এরকম একটা প্ল্যান্ট হচ্ছে আইরিস সিউডোপোরাস। এরকম একটা প্ল্যান্ট হচ্ছে আইরিস সিউডোপোরাস। এদের ক্ষেত্রে দেখা যায় যে এই অবাধ শ্বসনের ফলে এখানে সিকিমিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই জিনিসগুলো কিন্তু টক্সিক সাবস্টেন্স, এগুলো প্ল্যান্টের জন্য ক্ষতির কারণ হয়। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে এরা কিভাবে এদের মেটাবলিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেকে পরিবেশে টিকিয়ে রাখবে, সেই জিনিসটার ক্ষেত্রে এদের কিভাবে অবাধ শ্বসন হয়। তো প্রথমে আসছে এখানে গ্লুকোজ থাকে। গ্লুকোজ হচ্ছে হলো গিয়ে আমরা জানি শ্বসনের প্রথম বস্তু, এবং গ্লুকোজ থেকে হচ্ছে হলো গিয়ে আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যেটা ফ্লাড টলারেন্স প্ল্যান্টসের ক্ষেত্রে হয়ে থাকে। দেখা যায় যে এখানে গ্লুকোজ থেকে প্রথমে এখানে আমি বলছি গ্লাইকোলাইসিসে
ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় ফসফোইনোল। তারপরে এখানে পাইরুভেট কাইনেজ বলে একটা এনজাইম কাজ করে। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদের এই বোর্ডটাকে মুছে আর একটু উপর থেকে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানটা লিখে দিই ব্লাড টলারেন্ট প্ল্যান্টস। তো প্রথমে আমি বললাম কি গ্লুকোজ। গ্লুকোজের ক্ষেত্রে এখানে আমি বলছি যে গ্লাইকোলাইসিসের ধাপগুলো সম্পন্ন হয় এবং এখানে উৎপন্ন হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড থেকে এডিপি থেকে এখানে একটা এটিপি উৎপন্ন হয় এবং এখানে পাইরুভেট কাইনেজ বলে একটা এনজাইম কাজ করে। পাইরুভেট কাইনেজ বলে একটা এনজাইম কাজ করে। এখানে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। অনেকের ক্ষেত্রে হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে এখানে সামান্য পরিমাণে ইথানল উৎপন্ন হবে সামান্য পরিমাণে। এখানে লিখে দিই লিটল বিট। সামান্য পরিমাণে ইথানল উৎপন্ন হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে সাধারণত একটা কার্বক্সিলেজ এনজাইম কাজ করে এবং এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড না, এইখানে উৎপন্ন হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে একটা ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করবে এবং এখানে উৎপন্ন হবে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড প্ল্যান্টের জন্য ক্ষতির কারণ হয় না। ম্যালিক অ্যাসিড প্ল্যান্টের কোনো ক্ষতি করে না। এই ম্যালিক অ্যাসিড প্ল্যান্টের জন্য ক্ষতিকর নয়। এটা বেশি পরিমাণে উৎপন্ন হবে ম্যালিক অ্যাসিড। এখানে একটা NADH2 থেকে একটা NAD হবে এবং এখানে ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে কাজ করবে। ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে কাজ করবে। এটা হচ্ছে ফ্লাড টলারেন্ট প্ল্যান্টসের ক্ষেত্রে, যে এখানে সামান্য পরিমাণে ইথানল উৎপন্ন হয় এবং এই জিনিসটা হয় অল্প পরিসরে, কিন্তু এইটা হয় বেশি পরিমাণে। এটা হচ্ছে বেশি পরিমাণে হয় এবং এর ফলে এই যে টক্সিক যে অ্যালকোহলটা, এটা উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হয় না। এখানে এই যে উপকারী যে অ্যাসিড এটা উৎপন্ন হয় এবং পুনরায় এই যে ম্যালিক অ্যাসিড থেকে এই জিনিসটা এখানে আর পুনরায় উৎপন্ন হয় না, পাইরুভিক অ্যাসিড। কারণ এখানে যে কার্বক্সিলেজ এনজাইমটা থাকার কথা সেটা ফ্লাড টলারেন্ট প্ল্যান্টের মধ্যে সেটা থাকে না, ফলে এই জিনিসটা আর পাইরুভিক অ্যাসিড এখানে আর উৎপন্ন হতে পারে না এইভাবে, ফলে পুনরায় আর ইথানল উৎপন্ন হতে পারে না। এই জিনিসটা উদ্ভিদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে। কিন্তু যদি এটা ফ্লাড ইনটলারেন্ট প্ল্যান্টস হয়ে থাকতো, এখানে যদি ফ্লাড ইনটলারেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে এটা আমরা বলি যে ফ্লাড ইনটলারেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে যদি এটা আমরা দেখা যাবে যে
এই জিনিসটা এখানে আর সামান্য পরিমাণে থাকে না, এই জিনিসটা আর এইভাবে হয় না, তখন এই সম্পূর্ণ জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। আর এটা অল্প পরিমাণে উৎপন্ন হয় না, এটা বেশি পরিমাণে উৎপন্ন হয়। ফ্ল্যাট টলারেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এখানে ইথানলটা বেশি পরিমাণে উৎপন্ন হবে, ইথানল বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং এই ম্যালিক অ্যাসিড পুনরায় পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে এবং এই জিনিসটা এই ইথানলটা বারবার উৎপাদিত হতে থাকবে এবং এখানে একটা কার্বক্সিলেজ এনজাইম কাজ করে আর এখানে ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করে। এখানেও অবশ্যই একটা NADH2 থেকে একটা NAD উৎপন্ন হয়। তো এই যে এই জিনিসগুলা দেখা যায় যে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে ফ্লাড টলারেন্ট এবং ফ্লাড ইনটলারেন্ট প্ল্যান্টরা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়। দেখা যায় যে ফ্লাড টলারেন্টের ক্ষেত্রে আমি বললাম যে এখানে সামান্য পরিমাণে ইথানল উৎপন্ন হয়, কিন্তু ইনটলারেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই ম্যালিক অ্যাসিড থেকে আবার পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটাই বেশি চলে এবং যে বিষাক্ত উপাদান ইথানল সেটা জমা হতে থাকে। তো এইভাবে পরিবেশের সাথে ফ্লাড টলারেন্ট এবং ফ্লাড ইনটলারেন্ট যে প্ল্যান্ট তারা নিজেদেরকে খাপ খাইয়ে নেয়। এখন এর কিছু ইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে, এর কিছু ইকোলজিক্যাল তাৎপর্য আছে, সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তো প্রথমে যে কথাটা সেটা হচ্ছে যে এর আমি এতক্ষণ ধরে এর যা বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলোর সাথে কিন্তু এর ইকোলজিক্যাল সিগনিফিকেন্স গুলো আছে। আমি তোমাদের বলেছিলাম যে কিছু কিছু প্ল্যান্টস আছে যেগুলো আবার জলাবদ্ধ ভূমিতে খুব ভালো পরিমাণে হয়, যেমন আউশ, আমন ধান, তারপর কর্কোরাস ক্যাপসুলারিস। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। বললাম যে আউশ, আমন ধান, কর্কোরাস ক্যাপসুলারিস, এছাড়াও কিছু উচ্চ ফলনশীল জাতের ধান আছে যেগুলো হচ্ছে BR11, BR18, BR23, BR24। এই উচ্চ ফলনশীল জাতের ধানগুলো আবার আছে যারা জলাবদ্ধ পরিবেশে ভালো জন্মাতে পারে। তাহলে ইকোলজিক্যাল সিগনিফিকেন্সের ক্ষেত্রে প্রথমে বলতে হবে যে এই সমস্ত যেগুলো জলাবদ্ধ পরিবেশ সহ্য করতে পারে ফ্লাড টলারেন্ট প্ল্যান্টস, তারা সাধারণত দেখা যায় যে ম্যাঙ্গানিজ এবং আয়রনের যে বিষাক্ত যে টক্সিক অবস্থা, সেই টক্সিক অবস্থাকে অগ্রাহ্য করে সেগুলোকে অতিমাত্রা শরীরে গ্রহণ না করেও সেই পরিবেশে টিকে থাকার ক্ষমতা অর্জন করতে পারে। এটা তার একটা গুড হ্যাবিট এবং এই ক্ষমতা অর্জন করার জন্য কিছু কিছু প্ল্যান্টস আবার দেখা যায় যে সে তার মূলের মাধ্যমে সেই বিজারিত যে সয়েল কন্ডিশন, যেখানে বিজারিত অবস্থায় আয়রন এবং ম্যাঙ্গানিজ আছে ফসফেট এবং সালফেট অবস্থায়, সেখানে সে তার মূলের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করতে পারে এবং এই অক্সিজেনটা আবার রিঅক্সিডেশন করতে পারে। রিঅক্সিডেশন করে সেগুলি বিজারিত অবস্থাকে জারিত করতে পারে, তখন তার টক্সিসিটি অনেকটা কমে যায়। আবার এই সমস্ত প্ল্যান্টসের ক্ষেত্রে দেখা যায় যে যেমন ধান, পাট, এই সমস্ত মূল যেমন একটু বিশেষ ধরনের, ঠিক তেমনি আবার শ্বাসমূল আছে এমন প্ল্যান্টসও কিন্তু দেখা যায় যারা এই জলাবদ্ধ পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য তাদের মূলের চেঞ্জ করে। আবার হচ্ছে কি যে এই সমস্ত প্ল্যান্টের ভিতরে যে মেটাবলিক অ্যাক্টিভিটিস হয় সেখানে দেখা যাচ্ছে যে সেখানে সামান্য পরিমাণে অবাধ শ্বসনের ফলে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, বরং ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়ে সেই প্রক্রিয়াটি স্থির হয়ে যায়। ম্যালিক অ্যাসিড থেকে পুনরায় আর পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় না। কিন্তু যারা সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে যদি তারা জলাবদ্ধ পরিবেশে যেয়ে পড়ে, তখন তারা অবাধ শোষণ করতে গেলে সেখানে তারা প্রচুর পরিমাণে অ্যালকোহল উৎপন্ন করে, যেটা উদ্ভিদের শরীরের জন্য বিষাক্ত। ম্যালিক অ্যাসিডের চক্রটা সেখানে স্টপ না হয়ে যায়, পুনরায় সেখানে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। আবার এই সমস্ত জলাভূমি যেগুলো আমাদের দেশে বর্ষাকালে আবির্ভাব হয় এবং সেখানে বিভিন্ন ধরনের ফ্লাড টলারেন্ট প্ল্যান্টস সেখানে সার্ভাইভ করে, তারা কিন্তু যখন বর্ষা মৌসুম চলে যায় তখন সেখানে মরে পচে সেই মাটিটাকে অনেক হিউমাস সমৃদ্ধ করে এবং সেখানে কিন্তু অনেক জলজ প্রাণীও থাকে যারা সবাই মারা যেয়ে মাটিটাকে অনেক হিউমাস সমৃদ্ধ করে। তাহলে দেখা যাচ্ছে যে ইকোলজিক্যাল সিগনিফিকেন্সের ক্ষেত্রে এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনায় আমি কি কি বিষয় হাইলাইট করার চেষ্টা করেছি
এবং কি বিষয় বোঝাতে চেয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো। আজকে তোমাদের আমি পড়াচ্ছিলাম অ্যাডাপ্টেশন অফ ওয়েটল্যান্ড এনভায়রনমেন্ট, এবং এই অ্যাডাপ্টেশন অফ ওয়েটল্যান্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমি পৃথিবীতে অনেক ধরনের মাটি আছে, তার মধ্যে তিনটা ভাগে একে ভাগ করে নিতে পারি: অত্যধিক শুষ্ক, শুষ্ক এবং ভেজা বা জলাবদ্ধ মৃত্তিকা। এই জলাবদ্ধ মৃত্তিকা যারা সার্ভাইভ করতে পারে তাদেরকে সাধারণত বলা হয় ফ্লাড টলারেন্ট প্ল্যান্টস, এবং যারা সার্ভাইভ করতে পারে না তাদেরকে বলা হয় ফ্লাড ইনটলারেন্ট প্ল্যান্টস। এবং ফ্লাড টলারেন্ট প্ল্যান্টসগুলো সাধারণত নিজেকে জলাভূমিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য তার শরীরে কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিস করে থাকে, যেগুলোর মাধ্যমে সে পরিবেশে নিজেকে অ্যাডাপ্টেশন করতে পারে। এক্ষেত্রে আমি তোমাদের অনেকজন বিজ্ঞানীর নাম দিয়েছি, এবং কীভাবে তারা অ্যাডাপ্টেশন করে। তারা রিঅক্সিডেশন করতে পারে, তাদের মধ্যে যে গ্লাইকোলাইসিস হয় সেখানে তারা কোথায় যে স্টপ করে ফেলে, দেখা যায় সামান্য পরিমাণে তারা অ্যালকোহল উৎপন্ন করে এবং ম্যালিক অ্যাসিড থেকে পুনরায় পাইরুভিক অ্যাসিড উৎপাদনে বাধার সৃষ্টি করে। আবার অনেক সময় মূল থেকে পার অক্সিডেজ নামক এক ধরনের এনজাইম নিঃসৃত হয়, যার মাধ্যমে সয়েলের যে টক্সিক অবস্থা সেটাকে অনেকটা প্রশমিত করা যায়। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা মাটির সালফারকে সালফাইডে পরিণত করে সেটাকে বিষাক্ত পরিবেশকে সেখান থেকে কমিয়ে দিতে পারে। আবার কিছু কিছু প্ল্যান্ট আছে যারা এই ম্যাঙ্গানিজ এবং আয়রনকে অগ্রাহ্য করে এবং তার শোষণের হারকে নিজের শরীরে কমিয়ে সেখানে টিকে থাকতে পারে। এরকম কিছু প্ল্যান্টও এখানে দেখিয়েছিলাম তোমাদের। তো এইভাবে এই জিনিসটা সামনের দিকে এগিয়ে যায়। তো আশা করি আজকের লেকচারের মাধ্যমে তোমরা এই জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ক্লাসটা তোমরা ইউটিউবে থাকবে এবং সেখান থেকে আবার দেখতে পাবে, শুনতে পাবে এবং এগুলো ভালো মতো ফলো করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।